কৌশিকী কথা বলতে থাকে প্রীতির সাথে আর বলে, শোন প্রীতি, আমি তোকে বলছি, ইচ্ছা করে মালা এসব করছে যাতে মেহেন্দি বিপদে পড়ে। মেহেন্দিকে আরও বিপদে ফেলার জন্যই এই সমস্ত প্ল্যান করেছে ওই মালা। ও ভাবছে আমি বুঝতে পারবো না, কিন্তু এমন একটা ফন্দি এঁটেছি না যেখানে এই মালা একেবারে জব্দ হয়ে যাবে। প্রীতি তখন বলে, কি ফন্দি বলতো বর্দি? কৌশিকী তখন বলে, বাজারে যে যাবে তাকে বলবি জোলাপ আনতে, আর সেই জোলাপ মালার খাবারে মিশিয়ে দিবি। তারপরে আমি দেখতে চাই যে কি করে আমাদের মালা ঠিকঠাকভাবে থাকতে পারে, এই জিনিসটাই আমি দেখব। এর মধ্যেই তখনই প্রীতি বলে, ঠিক বলেছিস বর্দি, এবারে এমন শাস্তি দেব না, হাড়ে হাড়ে ভাববে কেমনটা লাগে। অন্যদিকে দেখা যায় বৈদেহী মুখার্জি চলে এসেছে। এসে জিজ্ঞেস করে, কি রে, কার সাথে কথা বলছিস এই রকমভাবে? প্রীতি তখন বলে, কারোর সাথেই না, কি দরকার আছে বলো না। বৈদেহী তখন বলে, মালার জন্য রান্না হবে সেই সমস্ত বাজার এখনও তো এসে উপস্থিত হয়নি। মেহেন্দি বলে, আমি বরং স্বয়ম্ভুদাকে বলছি তাড়াতাড়ি করে বাজার থেকে সব কিছু এনে দেওয়ার জন্য। এরপরেই চলে এসেছিল জ্যাস আর স্বয়ম্ভু। তখনই স্বয়ম্ভুকে বলে দেয়, যেভাবেই হোক তাড়াতাড়ি করে বাজারে যাও আর জিনিসপত্রগুলো এনে দাও। তখন স্বয়ম্ভু বলে, সে তো আমি যাবই, কিন্তু তার আগে আমি জগদ্ধাত্রীকে খাইয়ে তারপরেই যাব। জগদ্ধাত্রী, চলো তোমাকে খাইয়ে দিই। এরপরে জগদ্ধাত্রী বলে, কি যে তুমি বলো না স্বয়ম্ভু, আমি আর কত খাবো, খেতে খেতে তো আমার পেট একেবারে ভরে গেছে। না না, আমি খেতে টেতে পারবো না, অসম্ভব, আমার পক্ষে খাওয়া সম্ভবই নয়। প্রীতি বলে, আমি বুঝতে পারছি, আজকে জগদ্ধাত্রী প্রমাণ করে দিল ও একজন বাহুবলীর জন্ম দিতে চলেছে। আর এটা শুনে সবাই হাসতে শুরু করে। তখন স্বয়ম্ভু চলে যাচ্ছে বাজারে আর বলে দেয় জোলাপ নিয়ে আসতে। এদিকে কৌশিকী কাজ করছিল। কৌশিকীর কাছে ফোন আসে আর বলে, দীপেন শাস্ত্রী বলে একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে, আমরা কি তাকে ছাড়বো ম্যাডাম? কৌশিকী তখন বলে, হ্যাঁ পাঠিয়ে দাও ঘরে। এরপর দীপেন শাস্ত্রী এক পা দুপা করে কৌশিকীর রুমের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই ফোন করেছে কাকুলি দেবী আর বলে, দীপেন মামা, খুব ভালো মতনই জানো আমার হাত ঠিক কতটা লম্বা। তুমি যে 7তলা বিল্ডিংটাতে গেছো না, সেখানে সবটাই আমার চেনা জানা। কি করতে গেছো ওখানে? কৌশিকীকে ইনফরমেশান দিতে। কোনো রকমের কোনো ইনফরমেশান যদি তুমি লিক করেছো না, তাহলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়তে চলেছো। হ্যাঁ, এই কথাটা ভালো করে মিলিয়ে নিও যে আমি তোমাকে ছাড়বো না, এর শাস্তি তুমি পাবেই পাবে। তখনই দীপেন মামা বলে, সব তুমি কি বলছো? কাকলি তখন বলে, আমি সবসময় একজন লোককে তোমার পিছনে পাঠিয়ে দিয়েছি আর সে তোমাকে ফলো রাখছে, তার কাছে আর্মস আছে, আর তুমি কিন্তু তার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না। তখন কি হবে তোমার দীপেন মামা? তাই বলছি ভালোই ভালোই চলে এসো, না হলে কিন্তু তুমি একেবারে ফিনিশ হয়ে যাবে। দীপেন মামা তখন বলে, তুমি কি করে জানলে যে আমি এখানে এসেছি? বলো, কি করে জানলে? আর তখন কাকুলি দেবী বলে, আমি সবটাই জানি, আমার পক্ষে সবটাই জানা সম্ভব। তুমি তো আমার ফোন থেকেই কৌশিকীর নাম্বারটা নিয়েছিলে, তুমি কি ভেবেছো আমি জানি না? আমি কিন্তু সবটাই জানি। তার মধ্যেই কৌশিকী অপেক্ষা করছিল দীপেন শাস্ত্রীর জন্য, কিন্তু এখনও আসছে না দেখে কৌশিকী খানিকটা অবাক হয়ে যায়। এরপর দীপেন শাস্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। কৌশিকী দরজা খুলে দেখতে থাকে কেউ আছে কিনা, কিন্তু কেউই ছিল না। এদিকে তত্ত্ব তৈরি হচ্ছে, ছেঁড়া জুতো, নর্দমার জল দিয়ে পারফিউম, সস্তার কিছু শাড়ি, হাটবাজার থেকে নিয়ে আসা শাড়ি, এ সমস্ত দিয়ে তত্ত্ব তৈরি হচ্ছে দেখে ভার্গবী মুখার্জি তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এগুলো কি? আমি তো ভাবতেই পারছি না। জগদ্ধাত্রী নর্দমার জলটা দেখায় যে পারফিউমের বোতলের মধ্যে ভরে দিয়েছে আর বলে, দেখবে এই দেখো। আর যখনই কিনা একবার স্প্রে করেছে আর ঠিক তখন নর্দমার জলের গন্ধ পেয়ে ভার্গবী মুখার্জি বলে, মালা কিন্তু আজকে একেবারে জব্দ হয়ে যাবে, কি বলো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, ওকে তো জব্দই করতে চায় জেঠিমা, ও যেভাবে আমার বোনের সংসারটা ভাঙতে চাইছে, ওকে যদি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি তো আমার নামও জ্যাসান্নাল নয়। এরপরেই শিবানী বলে, আর দেখো না, আমি তো রীতিমতো হাটবাজার থেকে 300-200 এরকম টাইপের টাকার শাড়ি নিয়ে এসেছি, যেগুলো ছুঁয়েও দেখবে না। আর এই যে গয়না, এগুলো একেবারে নকল। আর এইসব দেখে তো ভার্গবী মুখার্জি বলে, বাপরে বাপ, তোমরা তো ভালো রকমের আয়োজন করেছো দেখছি। অন্যদিকে কৌশিকী চলে এসেছে আর বলে, মেহেন্দি, অনেকক্ষণ ধরে এখানে বকবক করেছো, আর এখানে বকবক না করে যাও গিয়ে ঘরটা মুছে ফেলো। মেহেন্দি তখন বলে, বর্দি, আমি ঘর মুছবো? জগদ্ধাত্রী বলে, বর্দি আপনি কি বলছেন?
কৌশিকী তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল কিছু বলিনি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। তখনই মেহেন্দি ভাবে বড়দি আমাকে এগুলো কেন বলছে। উৎসব লুকিয়ে লুকিয়ে কান পেতে শুনছিল, তারপর সেখান থেকে চলে যায় আর বলতে থাকে, বেশ হয়েছে। উৎসব মুখার্জি এটা বলে, মেহেন্দিকে দিয়ে ঘর মোছানো হলোই ঠিক কাজ। তার মধ্যেই কৌশিকী বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, শোনো, তুমি যেই বালতিতে ঘরটা মুছবে সেখানে ইচ্ছে করে নর্দমার জল রেখে দেবে, ঠিক আছে? আর সেই নর্দমার জল উৎসব যখন নিচে নামবে সিঁড়ি দিয়ে ওর মাথায় ঢেলে দেবে, কেমন? আর এটা শোনার পর তো অবাক হয়ে যায় মেহেন্দি। স্বয়ম্ভু এসে খবর দেয়, মেহেন্দি তুমি জানো কি হয়েছে? স্বয়ম্ভু এটা বলে যে উৎসব আর মালা দুজন মিলে শপিং করতে বেরোচ্ছে, দামি দামি জুয়েলারি, শাড়ি এসব কিনবে। আর এটা শোনার পর তো জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। আর বর্দি তখন বলে, এবার বুঝলে তো তোমাকে কেন আমি কথাটা বললাম? তখন ভার্গবী বলে, কৌশিকী তুইও এসবের মধ্যে আছিস? কৌশিকী তখন বলে, কি করব বলো মা, উৎসব কাকিমণি একটা অন্যায় করছে, সেই অন্যায়টা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, তোমাদের তত্ত্ব সাজানো হলো? এরপর সবাই বলে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। ভার্গবী বৈদেহীকে বলে, হ্যাঁ রে বৈদেহী, মেহেন্দির মতন একটা ফুলের মতন মেয়ের সাথে তোরা অন্যায় করছিস, তোদের গায়ে বাজছে না, তাই না? তার মধ্যেই বৈদেহী বলে, কিছু করার নেই দিদি, আমি সত্যি কথা বলতে কিছু করতে পারবো না চাইলেও, আমাকে ক্ষমা করে দাও। এরপরে উৎসব আর মালা দোকানে যাচ্ছিল, ঠিক তখনই দেখে মেহেন্দি ঘর মুছছে। মালা তখন বলে, ভালো করে মোছো, ভালো করে, যেন একেবারে মুখ দেখা যায়, চকচক চকচক করতে থাকে। আর এসব শোনার পরে তো মেহেন্দির মটকা গরম হয়ে যায়। জগদ্ধাত্রী মেহেন্দিকে ইশারা দিয়ে বলে দেয়, এবারে কাজ শুরু করে দে। উৎসব সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ওপর থেকে বালতি ভর্তি জলটা উৎসবের মাথায় ঢেলে দেয় মেহেন্দি। আর তারপর মালা সেখান থেকে সরে যায় আর বলে, এ বাবা, কি গন্ধ বেরোচ্ছে, বমি চলে আসছে গন্ধে। মেহেন্দি বলে, বেশ হয়েছে, বর্দি বলেছিল এমন একটা ইনোসেন্ট ফেস নিয়ে দাঁড়াবে উৎসবের সামনে যে উৎসব যেন তোমাকে আর বেশি কিছু বলতে না পারে। আর সেই কথাটা ভালো মতন মনে রেখে দিয়েছে মেহেন্দি। এরপর মেহেন্দি বলে, আমাকে ক্ষমা করে দাও উৎসব, আমি বুঝতে পারিনি। বৈদেহী তখন বলে, কি হচ্ছেটা কি, এত চেঁচামেচি কিসের? এ বাবা, কি গন্ধ রে উৎসব, তাড়াতাড়ি যা বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মালা তখন বলে, ভাবলাম যাব শপিং করতে, সেখানে এই রকমের অবস্থা হলো, ধুত, ভালোই লাগছে না, কি যে করি, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। জগদ্ধাত্রী বলে, খুব শখ তাই না, উৎসবকে নিয়ে বাজারে যাবে, কেনাকাটা করবে, এবার দেখো হাড়ে হাড়ে কেমন লাগে। তোমার মতন মেয়েকে এই রকমভাবেই জব্দ করতে হয় মালা। এর মধ্যেই কৌশিকী, মেহেন্দি, জগদ্ধাত্রী সবাই হাসতে থাকে মালার আর উৎসবের এই রূপ দেখে। প্রথমে তো মালাকে মোটামুটি টাইট দিয়েছিল কৌশিকী, আর এখনও মালারটা বাকি রয়েছে, খাবারের সাথে জোলাপ মেশানোটা। আর তার মধ্যেই উৎসব এই রকমভাবে নাকানি চোবানি খেলো ড্রেনের জল দিয়ে।